মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। প্রায় 21,000 নেতা কর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাকিয়ে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব গাড়ির ভিতরে, বাসের ভিতরে জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব। আর প্রতিবারই পুলিশের উপর আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের? যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং আবার কোটা থেকে যায়। আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যে যারা মারা গেছে কামনা করি, আর যারা এখন আহত সুষ্ঠুভাবে হচ্ছে, আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা অক্লান্ত পরিশ্রম এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কেউ তাকে আরো ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি এইভাবে, যেখানে আমি ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছে। এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সবকিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলো মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। মায়ের কোল খালি হোক এটা আমি চাই, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। আমার তো কোনো চাওয়া পাওয়া নাই, আমি তাদের ছেলে মেয়ের জন্য শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। কিন্তু আমি দেশের মানুষের জন্য আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, কাজের সংস্থা সবই তো করে দিচ্ছে। যখন আমরা উন্নয়নশীল তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলো মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত, শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া,
সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন ঢাকা ইউনিভার্সিটি ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে? রংপুরে সেখানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল। আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট, লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আর বিদেশে পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছে। তারপরে আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, যে রায় দেয় না তারপরেও আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে পারে। আমি চাই না এভাবে মায়ের অসহায় করুক। এই হাসপাতালে আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি, কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না একজন সরকারি। আর সেই হাসপাতাল স্বাধীনতার পর শেখ মুজিবই করে দিয়েছে। আমি সেটা উন্নতি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? কোভিড-19 সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সে কোভিড হাসপাতাল সেখানেও আগুন দিয়েছে। খেলা আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক পোষণ করছি, এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে যাব আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি থেকে থাকে, কোন গ্রিভান্সেস থেকে থাকে, সমাধান করব। এটার জন্য ডানে বায়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্য রিকমেন্ডেশনের অধিকাংশই আরো বেশি আমি নেভি এয়ারফোর্সও তাদের এই আমার যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। It is a discipline force. Discipline force. এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেনাবাহিনী বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। কেন? বিকজ অফ ডিসিপ্লিন। আদেশ দিয়েছি কার বিরুদ্ধে অপরাধী অবকাশ থাকে তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ।
সেই হিসাবে বিভিন্ন রেড মারো প্রস্তাব আমার কাছে এসেছে। কোন কোন প্রস্তাবে আমি আরো বেশি আমি দিয়েছি। আবার মারো, চান্স লো, পর্যায়ক্রমে চান্স লো, অফিসাররা রেড দিয়ে চান্স লো বুগা। এবং তাদের দেশগুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে করার অবকাশ আছে অবশ্যই আমরা করব। এটা রেড দিয়ে ভাই, রেড দিয়ে, আরে রেড দিয়ে মারো। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা এক গুড়ি তো পাইবো, রেডটা ঘুরতে হবে। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার এটা আপনারা এক গুড়ি পাইবো, রেড দিয়ে চান্স কর, কোনো ক্ষতি হবে না দেশের। আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আমি চাই দেশ এবং জাতিকে সুন্দর জায়গায় রেখে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় এই সমস্ত অপরাধ করা তাহলে এখান থেকে পরিত্রাণ সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, ডিজিএফআই, এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। খারাপ কাজের সাথে খুব ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই আবার ঘটবে। কিন্তু তার আগে মনে রাখতে হবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য হচ্ছে না, একটা বিশাল হচ্ছে, অনেকে র্যাব, বিজিবি, ডিজিএফআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। আমি আপনাদের পরিষ্কার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনী, 2 লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে এই যে একটা আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো? 30,000 থাকে, আবার 30,000 আরো 30,000 আসে, এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে আমাদের নিজস্ব
এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব তৈরি করেছি। শৃঙ্খলা আসবে না। বাংলাদেশে